আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বেসিক এমব্রায়োলজির প্রথম ক্লাসটা নিব। তো এভাবে বেসিক এমব্রায়োলজির যতগুলো টপিক রয়েছে সেগুলোর ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি ওরাল এমব্রায়োলজিরও প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দিব। তো এইভাবে যখন জেনারেল অ্যানাটমির বেসিক এমব্রায়োলজি প্লাস ওরাল এমব্রায়োলজি সম্পর্কে তোমাদের যখন একটা ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ হবে, তখন তোমাদের এমব্রায়োলজি রিলেটেড যে ভয় ভীতি বা যে জড়লতা সেটা কেটে যাবে। ঠিক আছে, তো শুরু করি। এই ধারাবাহিকতায় প্রথম আজকে আমরা যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস মানে কি। তো ভাই, গ্যামিটোজেনেসিস কথাটা বোঝার জন্য তুমি এই নামটার দিকে একটু ফোকাস করতে বলবো। এখানে যেই কথাটা আছে গ্যামিটোজেনেসিস, আমরা সবসময় এইটুকু জানি যে জেনেসিস মানে হচ্ছে উৎপন্ন করা, তাই না? তাহলে এখানে কোনো একটা জিনিস উৎপন্ন করবে, অ্যান্ড কি জিনিস উৎপন্ন করবে সেটা হচ্ছে গ্যামিট, সেজন্য গ্যামিটোজেনেসিস। ক্লিয়ার? তো গ্যামিটোজেনেসিস কিছুই না, গ্যামিটোজেনেসিস হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে গ্যামিট উৎপন্ন করা হয়, সহজ কথা। ঠিক আছে, তো এখন ফর্মাল যদি সংজ্ঞায় আসি, তাহলে যে কথাটা বলছে যে কনভার্সন অফ জার্ম সেলস ইনটু মেল অ্যান্ড ফিমেল গ্যামিটস ইজ কল্ড গ্যামিটোজেনেসিস। এখন ভাইয়া, এখানে জার্ম সেলসের কথাটা কিভাবে আসলো এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো। ঠিক আছে, একটু পরে বুঝবো, এটা নিয়ে টেনশন নাই। বাট এটুকু বুঝেন যে সহজ কথা, এটা একটা প্রসিডিওর বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি আলটিমেটলি গ্যামিট উৎপন্ন করবা। এখন প্রশ্ন হচ্ছে গ্যামিট কত প্রকার? গ্যামিট তো দুইটা টাইপের পাবা, একটা হচ্ছে মেল গ্যামিট আর হচ্ছে ফিমেল গ্যামিট। যখন মেল গ্যামিট বলি তখন সেটাকে বলা হয় স্পার্ম, আর যখন ফিমেল গ্যামিট বলি তখন সেটাকে বলা হয় ওসাইট। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন যখন তুমি মেল বলবা তখন গ্যামিটকে আমি কি বলতেছি? স্পার্ম বলতেছি। মেল গ্যামিট কি? স্পার্ম। ক্লিয়ার? তো স্পার্মটা তৈরি হয় কোথায়? তৈরি হয় টেস্টিস নামক একটা অর্গানে। ঠিক আছে, টেস্টিস নামক একটা অর্গানে। কোন প্রক্রিয়ায় তৈরি হয়? যে প্রক্রিয়ায় তৈরি হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। দেখো, এখানেও কিন্তু জেনেসিস কথাটা আসছে, তাই না? এই জেনেসিস কথাটা আসছে, তার মানে এখানে উৎপন্ন হওয়া। কি উৎপন্ন করবে? স্পার্ম, সেই জন্য স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? তাহলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া মাধ্যমে স্পার্ম তৈরি করা যায়। তো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা আমরা বিস্তারিত আলোচনা করব একটু পরে। বাট আরেকটা গ্যামিট ছিল যেটাকে বলা হয় ফিমেল গ্যামিট। তো এই ফিমেল গ্যামিটটাকে আমরা কি নামে রাখতেছিলাম? ও সাইট। ও সাইট। ক্লিয়ার? তো ও সাইটটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় ওভারিতে। ক্লিয়ার? ডিম্বাশয়ে বাংলায় যদি বলি, যে প্রসেসের মাধ্যমে হয় তাকে বলা হয় ও জেনেসিস। তা ভাই, এখানেও তো জেনেসিস। কি জেনেসিস? ও ও মানে হচ্ছে ও সাইট। ক্লিয়ার? তাহলে আমরা ও জেনেসিস পাইছি। আমরা একই সাথে স্পারমাটোজেনেসিস এই প্রক্রিয়াটার কথা জানলাম। তাহলে আমরা ওভারঅল যদি বলতে পারি যে এখানে দুইটা টাইপের প্রসিডিউর কাজ করবে বা প্রক্রিয়া কাজ করবে। একটা হচ্ছে মেল গ্যামিট, যেটাকে বলা হয় স্পার্ম, সেটা উৎপন্ন করার প্রক্রিয়াটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। আর ফিমেল যে গ্যামিট, যেটাকে বলা হয় ওসাইট, সেটা তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় ওজেনেসিস। তাহলে আমরা মোটা দাগে এই গ্যামিটোজেনেসিসকেও আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, স্পার্ম উৎপন্ন করার প্রক্রিয়া, আর ওজেনেসিস বা ওসাইট তৈরি করার প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে গ্যামিটোজেনেসিসকে দুই ভাগে ভাগ করলাম কিসের ভিত্তিতে? গ্যামিট দুইটা টাইপের ভিত্তিতে। ক্লিয়ার? তাহলে গ্যামিটো টু টাইপস, গ্যামিটোজেনেসিস প্রক্রিয়াটাও টু টাইপস। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা চলে আসি পরবর্তী যে আলোচনায়, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তো ভাই, স্পারমাটোজেনেসিস বোঝার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে এই যে অঙ্গটা দেখতেছো, এটাকে বলা হয় টেস্টিস। ঠিক আছে, একটু আগে আমরা যেটা কথা বলছি যে টেস্টিস। তো এই টেস্টিসের বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে এই টেস্টিসের বাইরে, এই বাইরের দিকে যে আবরণটা, সে আবরণটা থাকে থ্রি স্তরী, অর্থাৎ তিনটা লেয়ার থাকে, থ্রি লেয়ার থাকবে। কয়টা লেয়ার থাকবে? থ্রি লেয়ার। তখন একদম বাইরের দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। কি বলা হবে? টিউনিকা ভ্যাজাইনালিস। ভ্যাজাইনালিস। ওকে। এরপরে পরে বাইরে থেকে ভেতরের দিকে যদি আসি, তাহলে সবার প্রথমে বাইরের দিকে কি পাইছি? টিউনিকা ভ্যাজাইনালিস। তো টিউনিকা ভ্যাজাইনালিসের পরে যে জিনিসটা থাকবে সেটাকে বলা হয় অ্যালবোজিনিয়া। কি বলা হয়? টিউনিকা অ্যালবোজিনিয়া। টিউনিকা অ্যালবোজিনিয়ার পরে সর্বভেতরে যেই
লেয়ারটা থাকবে তাকে বলা হয় টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস। টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস, ক্লিয়ার? আচ্ছা, তো এখন এখানে এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে টিউনিকা অ্যালবোজিনিয়া। তো এর পাশাপাশি কিন্তু টিউনিকা ভ্যাজাইনালিস এবং টিউনিকা ভাস্কুলোসা টেস্টিসও থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা টেস্টিসের যে বাইরের দিকে যে আবরণী, সে আবরণীটা কয়টা স্তরে? 3টা স্তরে থাকে। একটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে ভ্যাজাইনালিস, মাঝখানে অ্যালবোজিনিয়া, আর ভেতরের দিকে ভাস্কুলোসা টেস্টিস। এই যে ত্রিস্তরীয় একটা আবরণে আবৃত, ভেতরে যে কি থাকে? ভেতরে থাকে কিছু তোমার প্রকোষ্ঠ, ঠিক আছে? ভেতরে কি থাকতেছে? কিছু কিছু প্রকোষ্ঠ পাবা, ক্লিয়ার? কিছু প্রকোষ্ঠ পাবা। এখন এই যে প্রকোষ্ঠ, এগুলাকে কি নামে ডাকা হবে? এগুলা ডাকা হবে টেস্টিকিউলার লোবিউল। তো এই যেগুলো হচ্ছে এক একটা টেস্টিকুলার লোবিউল। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা টেস্টিকুলার লোবিউল, ক্লিয়ার? তো এরকম লোবিউলেটেড থাকবে। যদি পুরো স্ট্রাকচার এভাবে আঁকি ভেতর থেকে, তাহলে অনটা এরকম থাকবে, এই যে এভাবে লোবিউল থাকবে, ক্লিয়ার? এগুলো কি? এক একটা লোবিউল। এগুলোকে বলা হয় টেস্টিকিউলার লোবিউল। তো এই টেস্টিকিউলার লোবিউলের ভেতরে কিছু পেঁচানো নালিকা থাকে। কি থাকে? পেঁচানো নালিকা। এই দেখছো এখানে ব্লু কালার, পেঁচানো নালিকা। তো এই যে পেঁচানো নালিকা, এগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবুলস। কি বলা হবে? সেমিনিফেরাস টিউবুলস বা সেমিনিফেরাস নালিকা। তো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা, সেটাই হচ্ছে এই সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবুলস। কারণ এই সেমিনিফেরাস টিউবুলসটাই শুক্রাশয়ের বা টেস্টিসের কার্যকতা একক হিসেবে কাজ করে, ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে। কেন ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে সেই জিনিসটা এখন আমরা জানবো। দেখো, এটা তো একটা টিউবুলসের মতো বা টিউব লাইক স্ট্রাকচার, তাই না? এই যে একটা টিউব লাইক স্ট্রাকচার, তো টিউব লাইক স্ট্রাকচার হলে আমরা যদি এই পোর্শনটুকুর দিকে একটু তাকাই, এই পোর্শনটা একটু জুম করে এখান থেকে একটু দেখি, এইটুকু বুঝতে পারছো? এই চারদিকে যে অংশটা থাকে, সেটা কি তার প্রাচীর না? এটা কি তার প্রাচীর, তাই তো? এটা কি তার প্রাচীর? আর এটার মাঝখানে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হয় কি? লুমেন, ঠিক আছে? এটা তো আমরা জানি। তো এই জিনিসটাই আমরা এখানে একটু ভালো মতো দেখবো, ক্লিয়ার? তো এটা, এই যে এখানে যে জিনিসটা দেখতেছো, এই যে মাঝখানেটা হচ্ছে লুমেন। মাঝখানেটা লুমেন। আর লুমেন বাদে তুমি চারিদিকে যা দেখতেছো, এগুলো হচ্ছে প্রাচীর, ঠিক আছে? এই প্রাচীরে কিছু বিশেষ টাইপের কোষ থাকে। কি থাকে? কোষ থাকে। এই কোষগুলা কি? কোষগুলো হচ্ছে স্পার্মাটোগোনিয়াম। কোষগুলা কি? সার্টোলি কোষ। এটা হচ্ছে কি? সার্টোলি কোষ। এবং এই প্রাচীরের একদম বাইরে যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে ব্যাসাল ল্যামিনা। ব্যাসাল ল্যামিনার একদম বাইরে, অর্থাৎ এই যে টিউবুলসের সাইডে বা বাইরের দিক যে কোষগুলো থাকে, সেগুলো বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস বা ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক অথবা লেডিক কোষ। শুধুমাত্র লিডিক সেলস বলা হয়। লিডিক সেলও বলতে পারবা, অথবা এটাকে ইন্টারস্টিশিয়াল সেলসও বলতে পারবা, বা লিডিক সেলসও বলতে পারো, একই কথা। আর ভেতরে থাকে যে সার্টুলি কোষ, সার্টুলি সেলসগুলোর মাঝে মাঝে কি থাকবে? কিছু অন্যান্য কোষগুলা থাকবে। এই কোষগুলা, এখানে যে জিনিসটা বলছে যে স্পার্মাটোগোনিয়াম, ভাই সরাসরি তো স্পার্মাটোগোনিয়াম তৈরি হয় না, সত্যি কথা বলতে। এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম থাকে। কি থাকে? জার্মিনাল এপিথেলিয়াম থাকে। এখন এইখানে থাকা এই জার্মিনাল এপিথেলিয়াম এর মধ্যে কিছু কিছু কোষগুলা, যেগুলা কিনা শেষ পর্যন্ত স্পার্মাটোজেনিসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে, সেই কোষগুলাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল জনন কোষ। কি বলা হবে? প্রাইমোর্ডিয়াল জনন কোষ। তাহলে ওভারঅল এই যে সেমিনিফেরাস টিউবুলসের প্রাচীরে যে কোষগুলা থাকে, সেগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। কি বলা হবে? জার্মিনাল এপিথেলিয়াম। তো ভাই, জার্মিনাল এপিথেলিয়াম কয় প্রকার কোষ নিয়ে গঠিত? জার্মিনাল এপিথেলিয়াম 2 প্রকার কোষ নিয়ে গঠিত। তাহলে আমরা কি পাইলাম? জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে আমরা এইটুকু বলতে পারি, সেমিনিফেরাস নালিকার যে প্রাচীরটা কি দ্বারা আবৃত থাকে? জার্মিনাল এপিথেলিয়াম নামক আবরণী কলা দ্বারা আবৃত থাকে। তো এইখানে 2 টাইপস অফ সেল পাবা। কয়টা টাইপের? 2 টাইপের। কি? একটা হচ্ছে তোমার সোমাটিক সেলস। এই সোমাটিক সেলসটাকে বলা হয় সার্টোলি কোষ। সোমাটিক সেলস হিসেবে কোনটা থাকবে? সেটা থাকবে যে সার্টোলি সেলস, ক্লিয়ার? আর আরেকটা থাকবে যে জার্ম সেলস। কি থাকবে? জার্ম সেলস। এই যে জার্ম সেলসগুলা, যেগুলো কিনা শেষ পর্যন্ত স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে, সেগুলোকে বলা হয় প্রাইমোর্ডিয়াল জার্ম সেল।
প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে পরবর্তীতে স্পার্মাটোগোনিয়াল স্টেম সেলসের জন্ম হয় এবং স্পার্মাটোগোনিয়াল স্টেম সেলস থেকে পরবর্তীতে স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এবার বুঝছো যে কিভাবে স্পার্মাটোগোনিয়ামটা আসছে। তো স্পার্মাটোগোনিয়াম কিন্তু সরাসরি আসে নাই, কারণ এর আগে কি ছিল, এখানে জার্ম সেল বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেল ছিল। ওকে, তাহলে আমরা ওভারঅল বুঝতে পারলাম এই বিষয়গুলো। তাহলে আশা করি এই সেমিনিফেরাস টিউবুলসের যে গঠন কাঠামো এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ হয়েছে। তো এবার আমরা আবারও ব্যাক করি এই টেস্টিসের গঠনে। তা টেস্টিসের মধ্যে তাহলে নিঃসন্দেহে বলতে পারি এই সেমিনিফেরাস টিউবুলসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই সেমিনিফেরাস টিউবুলসে থাকা এই স্পার্মাটোগোনিয়াম এখান থেকে আলটিমেটলি কি উৎপন্ন হইতেছে, স্পার্ম উৎপন্ন হইতেছে। এই যে কিভাবে উৎপন্ন হইতেছে, একটা প্রসিডিউর বা প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, যেটা সম্পর্কে একটু পরে আমরা আলোচনা করব। এবং এই কাজে সহায়তা করতেছে এই সার্টোলি সেলসগুলা এবং লিডিক সেলসগুলা। ক্লিয়ার? তো ওভারঅল তা বলতে পারি যে সেমিনিফেরাস টিউবুলস মূলত এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা ঘটানোর জন্য মেইনলি দায়ী। এখন এই যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা ঘটলো সেমিনিফেরাস টিউবুলসের ওয়ালে, ঠিক আছে, সেমিনিফেরাস টিউবুলসের প্রাচীরে, এই যে প্রাচীরে কারণ প্রাচীরে তো স্পার্মাটোগোনিয়াম সেলসগুলো আছে। তো এই সেমিনিফেরাস টিউবুলসের প্রাচীরে যখন স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি কি তৈরি হয়ে গেলো, স্পার্ম তৈরি হয়ে গেলো, সেই স্পার্মগুলো কোথায় আসছে, লুমেনে আসছে। ঠিক আছে, তো এই লুমেন পথে এর পরবর্তীতে এটা কোথায় চলে যাবে, লুমেন পথে পরবর্তীতে এখানে যে জিনিসটা বলা আছে দেখো, লুমেন পথে যে জিনিসটা হয়, ওকে এখানে দেখো, আচ্ছা সরি এখানে দেখো, ওকে, যখন আলটিমেটলি সেমিনিফেরাস টিউবুলসের লুমেনে তোমার স্পার্মগুলো উৎপন্ন হয়ে যাবে, তখন সেখান থেকে পরবর্তীতে এটা কোথায় চলে আসবে, এপিডিডাইমেসে। কোথায় চলে আসবে, এপিডিডাইমেসে। এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে এপিডিডাইমেস জিনিসটা কি? তো ভাই ডাইমিস কি জিনিস? এখানে আমরা টেস্টিসের কথা যখন বলছিলাম, এখানে কিছু লোবিউলের কথা বলছিলাম, যেগুলো হয় টেস্টিকুলার লোবিউল। এই টেস্টিকুলার লোবিউলের ভেতরে যে নালিকা, পেঁচানো নালিকা ছিল, সেগুলো সেমিনিফেরাস না টিউবুলস। সেমিনিফেরাস টিউবুলসগুলো পরবর্তীতে এই জায়গায়, স্পেসিফিক এই জায়গায় একটা জালিকাকার গঠন তৈরি করছে না, যেটাকে বলা হয় রেটিটেস্টিস। আর রেটিটেস্টিস থেকে পরবর্তীতে দেখছো, রেটিটেস্টিস থেকে পরবর্তীতে এই যে এখানে কিছু কোষ আছে দেখছো, ইয়েলো কালারে মার্ক করে দিলাম, এই যে এখানে কিছু নালীর মতো গেছে, তো এগুলোকে বলা হয় অ্যাফারেন্ট ডাকটিউলস। অ্যাফারেন্ট বা ডাকটিউলস, অ্যাফারেন্ট ডাকটিউলসও বলে, অনেক সময় এটা কি বলা হয় তোমার, ভাসা অ্যাফারেন্সিয়া বলা হয়। কি বলা হয়, ভাসা অ্যাফারেন্সিয়া। ঠিক আছে, একই কথা। আচ্ছা, যেটা হোক, তো ভাসা অ্যাফারেন্সিয়া থেকে পরবর্তীতে কি তৈরি হবে, পরবর্তীতে এপিডিডাইমিস। তার মানে কি এই পুরাটা হচ্ছে এপিডিডাইমিস। যদি আমি মার্ক করে দিই, এই পুরাটা, এই যে গ্রিন কালারের পুরাটা হচ্ছে এপিডিডাইমিস। কি বলা হবে, এপিডিডাইমিস। তো এপিডিডাইমিসের এই পোর্শনটা, এই যে এই পোর্শনটাকে বলা হয় হেড, আর মাঝখানের অংশটাকে বলা হয় বডি, আর একদম শেষের দিকে যে অংশটা সেটাকে বলা হয় টেল বা লেজ। তাহলে এপিডিডাইমিসের কয়টা পার্ট পাইলাম, 3টা পার্ট। একটা মাথা, মধ্যভাগ, বডি, যে আর লাস্টেটা কি তোমার লেজ, তাই তো? আর লেজটাকে আমরা কি নামে ডাকি, লেজটাকে নামকরণ করছি আমরা কর্ডা। কি বলা হবে, কর্ডা। এই যে কর্ডা অফ এপিডিডাইমিস, কি বলা হবে, কর্ডা অফ এপিডিডাইমিস। আর মাঝখানেটা হচ্ছে বডি অফ এপিডিডাইমিস। তার লাস্টেটা হচ্ছে কর্ডা বা লেজ, আর মাঝখানেটা হচ্ছে বডি। আর যেটা ক্যাপুট কথাটা তুমি কিভাবে মনে রাখবা, ক্যাপ কোথায় পড়ি আমরা, মাথায় পড়ি না? তাহলে মাথায় এই যে হেড পোর্শন যেহেতু এটা, সেজন্য এটা বলা হয় ক্যাপিউট। তাহলে এপিডিডাইমিসের আমরা 3টা পার্টস পাইলাম। এখন এই যে সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবুলসের প্রাচীরে থাকা এই যে জার্মিনাল এপিথেলিয়াম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে আলটিমেটলি স্পার্ম উৎপন্ন হয়ে এই যে লুমেনে আসলো, এই লুমেন থেকে আলটিমেটলি এটা কোথায় চলে যায়, এর চলে যায় এই এপিডিডাইমিসে। কোথায় চলে যায়, এপিডিডাইমিসে। অর্থাৎ এপিডিডাইমিসে সাময়িকভাবে স্টোর থাকে। ঠিক আছে, তো স্টোরটা কোথায় থাকে, হেড অফ দ্য এপিডিডাইমিস বলাই আছে এখানে, হেড অফ দ্য এপিডিডাইমিস, অর্থাৎ সঞ্চয় থাকবে হেড অফ দ্য এপিডিডাইমিসে। ক্লিয়ার? আরও কিছু আনুষঙ্গিক পার্টস আছে, যেমন এখানে ছোট্ট একটা নালিকা গেছে, এইটাকে বলা হয় ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স বলা হয়। ক্লিয়ার? তো আশা করি তোমার টেস্টিসের পুরো গঠনটা ভালো মতো বুঝতে পারছো এবং একই সাথে সেমিনিফেরাস টিউবুলসের গঠনটাও বুঝতে পারছো।
সেমিডিভাস টিউবুসের গঠন যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে এখন নিঃসন্দেহে তুমি খুব সহজে স্পার্মাটোজেনেসিসের যে প্রক্রিয়া বা প্রসেসটা সেটা সম্পর্কে বুঝতে পারবা ভালো মতো। বাট তার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা হাইপোথ্যালামাস জানি, তাই না? হাইপোথ্যালামাস, মস্তিষ্কে হাইপোথ্যালামাস যেটা আছে। তো হাইপোথ্যালামাসের সাথে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড যুক্ত থাকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড, তাই তো? এটা তো আমরা জানি। তো এখন এখানে এই যে হাইপোথ্যালামাসের এখানে কিছু কোষ থাকে, কি থাকে ভাইয়া? কিছু নিউক্লিয়াস থাকে, কিছু থাকে, কি থাকে? নিউক্লিয়াস থাকে। আবার এখানে কি, এই পাশেও কিছু নিউক্লিয়াস থাকবে। তো এই যে এখানে রেড কালারের যে মার্কটুকু, এই নিউক্লিয়াসগুলোকে বলা হয় প্রি অপটিক নিউক্লিয়াস। কি বলা হবে? প্রি অপটিক নিউক্লিয়াস। আর ব্লু কালারের যেগুলা, সেগুলোকে বলা হয় আর্কুয়েট নিউক্লিয়াস। তো এই যে এই নিউক্লিয়াসগুলো বিশেষত্ব কি? এই নিউক্লিয়াসগুলাই মূলত গোনাডোট্রপিন একটা হরমোন রিলিজ করে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, GnRH, ঠিক আছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সে ক্ষরণ করলো, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাই মূলত পরবর্তীতে কি করে, তোমার এখানে থাকা এই যে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের এখানে একটা কোষ থাকে। কি কোষ থাকে? একটা কোষ থাকে। এই কোষটার নামকরণ কি বলতেছি আমরা? গোনাডোট্রফস। তা গোনাডোট্রফস নামক সেলের গায়ে একটা রিসেপ্টর যেটা থাকে, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। কে বাইন্ড করতেছে? এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কই থেকে আসতো? হাইপোথ্যালামাস থেকে আসলো। হাইপোথ্যালামাস কোন জায়গা থেকে? টু টাইপস অফ নিউক্লিয়াস থেকে, একটা প্রি অপটিক আর আর্কুয়েট। তো হাইপোথ্যালামাসে থাকা প্রি অপটিক এবং আর্কুয়েট নিউক্লিয়াস থেকে আলটিমেটলি কি রিলিজ হয়? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পরবর্তীতে কি করে? পরবর্তীতে এই সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে আসে? পিটুইটারি গ্ল্যান্ডে চলে আসে। পিটুইটারি গ্ল্যান্ডে থাকা গোনাডোট্রফস নামক সেলসের গায়ে যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করার মাধ্যমে সে একটা কাজ করে। সে কাজ কি? সে স্টিমুলেশনের কাজ করে। অর্থাৎ কাকে স্টিমুলেশন দেয়? স্টিমুলেশন দেয় হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে। তো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে যখন স্টিমুলেট করবে, তো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড দুইটা হরমোন ক্ষরণ করে। কয়টা? দুইটা। একটা হচ্ছে LH, যেটাকে বলা হয় লুটিনাইজিং হরমোন, আর একটা হচ্ছে FSH, অর্থাৎ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে লুটিনাইজিং হরমোন। তো এই যে LH আর FSH, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া ঘটানোর জন্য। ক্লিয়ার? কি কি ইম্পর্টেন্ট ভাইয়া? এই যে এখানে LH যেটা উৎপন্ন হয়েছে, যেটাকে লুটিনাইজিং হরমোন বলতেছি, সেই লুটিনাইজিং হরমোন আবার কি করে? লিডিক সেলগুলো আমরা পড়ছিলাম না একটু আগে, মনে আছে? এই যে এখানে লিডিক সেল বলছিলাম, এই লিডিক সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে। ক্লিয়ার? লিডিক সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারা কি করবে? বাইন্ড করে তারা কোলেস্টেরল থেকে অ্যান্ড্রোজেন টাইপের হরমোন তার প্রোডাকশন করবে। যেমন হচ্ছে টেস্টোস্টেরন। ঠিক আছে? টেস্টোস্টেরন। ওকে, তাহলে বুঝলাম আমরা অ্যান্ড্রোজেন টাইপের হরমোন করলো, যেগুলোকে বলা হয় স্টেরয়েড টাইপের হরমোন, সেটাকে স্টেরয়েড টাইপের যে হরমোন, সেগুলো মোস্ট কমন উদাহরণটা কি? টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন কে উৎপন্ন করে? টেস্টোস্টেরন উৎপন্ন করে হচ্ছে লিডিক সেল। অর্থাৎ লিডিক সেলের মেন কাজটা হচ্ছে টু প্রডিউস টেস্টোস্টেরন ইন দ্য প্রেজেন্স অফ LH, অর্থাৎ লুটিনাইজিং হরমোনের উপস্থিতিতে তারা মূলত কোলেস্টেরলকে কাজে লাগিয়ে কোলেস্টেরল থেকে টেস্টোস্টেরন নামক স্টেরয়েড হরমোন উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে সার্টুলি কোষের কাজটা কি? সার্টুলি কোষকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে নার্স সেল। কি বলা হবে? নার্স সেলস। অ্যান্ড ভাই, নার্সের কাজটা কি মূলত? নার্সের কাজটা হচ্ছে সেবা দান করা, তাই তো? এখন এই সার্টুলি কোষগুলা মূলত এখানে উৎপন্ন হওয়া যে স্পার্মগুলা, এই যে এখানে যে উৎপন্ন হওয়া লুমেনে উৎপন্ন হওয়া যে স্পার্মগুলা, সেগুলার নিউট্রিশনের সাপ্লাই দেয়। শুধু নিউট্রিশন না, একই সাথে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকেও রেগুলেট করে থাকে। ক্লিয়ার? এই যে এই সার্টুলিক সেলসগুলা। তো এই সার্টুলিক সেলসগুলাকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে সাসটেন্টাকিউলার সেলস। ক্লিয়ার? সাসটেন্টাকিউলার সেলস। তো সাসটেন্টিকুলার সেলস বা সার্টুলি সেলস বা নার্ভ সেল, যেটাই বলি না কেন, এগুলো অ্যাক্টিভ হয় ফলিকুলার স্টিমুলেটিং হরমোন দ্বারা। ক্লিয়ার?
তো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ধারা অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে সেটা আলটিমেটলি কি যে কাজটা করে সেটা হচ্ছে তোমার টেস্টিকুলার যে ফ্লুইড সেটা প্রোডাকশন বাড়ায়, সেটার জন্য প্রোডাকশন বাড়ানোর জন্য স্টিমুলেশন প্রদান করে। আরেকটা হচ্ছে অ্যান্ড্রোজেন রিসেপ্টর প্রোটিনটাকে সিনথেসিস করে। ক্লিয়ার? আর অ্যান্ড্রোজেন কথাটা কেন আসছে, কারণ আমরা জানি যে অ্যান্ড্রোজেন হরমোন যেগুলো থাকে সেগুলোকে অপর নামে বলি আমরা স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মধ্যে মোস্ট কমন এবং মেজর হরমোন হচ্ছে তোমার টেস্টোস্টেরন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং এলএইচ বা লুটিনাইজিং হরমোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা মেইন কি ফিচার হিসেবে কাজ করে সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে। তো এগুলো কই থেকে আমরা পাবো, কিভাবে পাবো, এই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তো এবার চলে আসি ফাইনালি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া। দেখো ভাই, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কোথায় হয়? দেখো সাইটটা কি বলছে, সাইট হচ্ছে দ্য ওয়াল অফ সেমিনিফেরাস টিউবুস। ভাই সেমিনিফেরাস টিউবুসের ওয়ালে কেন? কারণ ওয়ালের মধ্যেই তো কি আছে, স্পার্মাটোগোনিয়াম আছে, তাই না? প্রাইমোর্ডিয়াল জার্ম সেল আছে। ক্লিয়ার? একই সাথে সার্টুইল সেলস আছে, লিডিক সেলস, এগুলো তো তোমার এই প্রাচীর বা সেমিনিফেরাস টিউবুসেই পাওয়া। তাহলে সাইট হিসেবে তো সেমিনিফেরাস টিউবুসের কথাটা আসাটা খুবই স্বাভাবিক। ক্লিয়ার? আর স্পার্মাটোজেনেসিস কখন হয়? বয়সন্ধিকালে, পিউবার্টিতে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে টেম্পারেচার কতটুকু লাগে এই প্রক্রিয়াটা সম্পন্নের জন্য? 32 ডিগ্রি সেলসিয়াস। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে সেই তুলনায় কিন্তু কম। তার মানে বডি টেম্পারেচার চেয়ে যথেষ্ট কম তাপমাত্রায় স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা হয়ে থাকে। কতদিন সময় লাগে? 74 ডেজ। ডেইলি প্রোডাকশন কত? 300 মিলিয়ন স্পার্ম পার ডে। এবং স্টেরয়েডস হয়ে কোথায় থাকে? সেটা হচ্ছে এপিডিডাইমিসের হেডে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমরা তাহলে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা সম্পর্কে এখন আমরা আশা করি এখন তো বুঝতে পারবো। তো প্রথমত জিনিসটা হয় সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস যেটা থাকে, আমরা বলছি প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস কোনগুলা, অর্থাৎ যে জার্মিনাল এপিথিলিয়ামগুলো ছিল সেগুলোর মধ্যে যেগুলো আলটিমেটলি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। তো এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল অবশ্যই ডিপ্লয়েডিক সেলস। এই ডাইপ্লয়েডিক সেলস থেকে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে যে জিনিসটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় স্পার্মাটোগোনিয়াল স্টেম সেলস, সেটাও অবশ্যই ডিপ্লয়েড হবে। এরপরে এই যে স্পার্মাটোগোনিয়াল স্টেম সেলস সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুইটা টাইপের তোমার স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। টাইপ এ স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। কেন দুইটা টাইপ বললাম? কারণ এখানে দুইটাই কিন্তু টাইপে, দুইটাই কিন্তু এ টাইপ, এটাও এ এটাও এ টাইপে, দুইটা কিন্তু স্পার্মাটোগোনিয়া, দুইটা কিন্তু টাইপ এ। বাট একটা হচ্ছে লাইট টাইপ আর এটা হচ্ছে ডার্ক টাইপ। আর যেটা লাইট টাইপ সেটা আবারও পুনরায় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে টাইপ বি স্পার্মাটোগোনিয়াতে পরিণত হয়ে যায়। তো এই যে টাইপ বি স্পার্মাটোগোনিয়ার প্রত্যেকটা টাইপ বি স্পার্মাটোগোনিয়া পরবর্তীতে আবারও মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইট কোষের জন্ম দেয়। তো এখন পর্যন্ত প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত আমার ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমে নাই, ক্রোমোজোম সংখ্যা তো কনস্ট্যান্ট রয়েছে। অর্থাৎ 2n থেকে যে আমি শুরু করছিলাম সেটা কিন্তু প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত কিন্তু এখনও 2nই আছে। তো এই যে এখানে যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয়েছে, কন্টিনিউয়াসলি তোমার এখানে সেল ডিভিশন হয়েছে, তো এই যে এই স্টেজটাকে বলা হয় স্পার্মাটোসাইটোসিস। তাহলে আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার প্রথম যে স্টেজ স্পার্মাটোসাইটোসিস সেটা সম্পর্কে এখন জানলাম। তো এরপর চলে আসি প্রাইমারি স্পার্মাটোসাইটে পরবর্তীতে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হবে। এখন আমরা জানি মিওসিসটা দুইটা ধাপে হয়, একটা মিওসিস 1, মিওসিস 2। আর মিওসিস 1 যেহেতু হ্রাসমূলক বিভাজন তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। অর্থাৎ আগে যদি 2n অর্থাৎ ডিপ্লয়েড থাকে, এবার কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড বা n হয়ে যাবে। এই যে হ্যাপ্লয়েড বা n যুক্ত যে কোষটা তৈরি হলো তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট। ক্লিয়ার? ফাইনালি আমরা এতক্ষণ পরে কি পাইলাম? হ্যাপ্লয়েড কোষ পাইলাম। তো এতক্ষণ পর্যন্ত প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত কি পাইছিলাম? ডিপ্লয়েড পাইছিলাম। বাট যখন আমি সেকেন্ডারি স্পার্মাটোসাইট পাইলাম তখন সেটা কি পাইলাম? হ্যাপ্লয়েড পাইলাম। কেন? কারণ মিওসিস হয়েছে। এই যে এখানে মিওসিস 1 হওয়ার পর পরবর্তীতে আবার মিওসিস 2 হবে না? মিওসিসটি কিন্তু অনেকটা মাইটোসিসের অনুরূপ। অর্থাৎ এই ক্ষেত্রে মিওসিস 2 যখন হবে তখন যে জিনিসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে স্পার্মাটিড। আর স্পার্মাটিড আর্লি স্পার্মাটিড হতে পারে, এরপর আর্লি স্পার্মাটিড থেকে কিছুটা পরিবর্তিত এবং পরিমার্জিত হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে লেট স্পার্মাটিড। আর লেট স্পার্মাটিড হইলেও এটা কিন্তু আলটিমেটলি স্পার্মের অ্যাকচুয়াল গঠনটা কিন্তু অর্জন করে নাই। তো এই যে স্পার্মাটিড থেকে পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ স্পার্ম তৈরি করবে
করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। ক্লিয়ার? তো স্পার্মিওজেনেসিস কিছুই না, এই যে স্পার্মাটিড থেকে একটা ধারাবাহিক একটা পরিবর্তনের মাধ্যমে, একটা ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে তোমার পূর্ণাঙ্গ একটা স্পার্মাটোজোয়া বা স্পার্মাটোজোন বা স্পার্ম তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। তো স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় এই যে এই পুরো প্রসিডিউর যে হয়েছে, স্পার্মাটিড থেকে যে আলটিমেটলি স্পার্ম পাইলা, এই সময় কোনো ধরনের সেল ডিভিশন হয় নাই, সেল ডিভিশন সিম্পলি হয় নাই। ক্লিয়ার? উইদাউট এনি সেল ডিভিশন ছাড়াই একটা সিরিজ অফ চেঞ্জ হয়েছে, এখানে একটা একটা ধারাবাহিক পরিবর্তন হয়েছে, ফিজিক্যাল পরিবর্তন। তো এই যে পরিবর্তনটার ফলে আলটিমেটলি পুরো রূপটা চেঞ্জ হয়ে গেছে। আগে স্পার্মেটিড ছিল যে কেমন, আর এখন কি হয়ে গেছে, স্পার্ম উৎপন্ন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি কিছু তোমার রেসিডুয়াল বডিও উৎপন্ন হয়। ভাই রেসিডুয়াল বডি কেন উৎপন্ন হয়? একটা জিনিস খেয়াল করো, এটা যখন তোমার স্পার্মাটিড অবস্থায় ছিল, তখন এটার যে কোষগুলা, এখানে আমরা একটু দেখি, দেখো এখান থেকে বুঝতে পারবা। দেখো এখানে প্রাথমিক পর্যায়ে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কি ছিল, সাইটোপ্লাজম ছিল। এখানে তো সাইটোপ্লাজম ছিল। পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ স্পার্ম তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু সাইটোপ্লাজম পরিমাণ অত্যন্ত কম। তাহলে সাইটোপ্লাজমটা গেল কোথায়? এই যে এখানে রেসিডুয়াল বডি হিসেবে তোমার বের হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি তাহলে আমরা 3টা স্টেজই পড়লাম। এখন প্রথম যে স্টেজটা ছিল সেটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত, অর্থাৎ এখানে কোনো ধরনের তোমার ক্রোমোজোম সংখ্যা হাফ বা হ্রাস পায় নাই, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেল ডিভিশন হয়েছে, যে জন্য এটাকে বলা হয় সাইটোসিস কথাটা দিছি। এরপরে যখন মাইসিস প্রক্রিয়াটা হলো, তখন সেটাকে বলা হয় মিওসিস স্টেজ বা স্টেজ 2। আর সর্বশেষে যেই জিনিসটা হয়েছে, স্পার্মাটিড থেকে সম্পূর্ণ একটা পরিবর্তনের মাধ্যমে যখন স্পার্ম তৈরি হয়েছে উইদাউট এনি সেল ডিভিশন, তখন সেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসি ভিতরে বর্ণনায়। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে স্পার্মাটোজেনেসিস এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার 3টা স্টেজে সম্পন্ন হয়। একটা হচ্ছে স্পার্মাটোসাইটোসিস, মিওসিস আর স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মাটোসাইটোসিস কীভাবে হয় আমরা একটু আগে বলছি। দেখো প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থাকবে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে স্পার্মাটোগোনিয়াল স্টেম সেলস